নমস্কার, আমি শান্তি দাস আপনাদের সামনে চলে এসেছি রিড লার্ন অ্যান্ড রিপিটের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমি বেসিক্যালি একটি বই সম্পর্কে আলোচনা করতে এসেছি, যেহেতু আমি বেসিক্যালি কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব এই বইটার, যে কটা আমার মনে হয়েছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলার জন্য। কারণ একটা বইয়ের প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা লাইনে শেখার জিনিস থাকে, তো সেগুলো এত ডিটেলসে তো বলা সম্ভব নয় কোনো একটা ছোট ভিডিওর মধ্যে দিয়ে। তবুও আমি চেষ্টা করব যে কটা পয়েন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল এবং আমার মনে হয়েছে যে আমার লাইফে এটা একটা হিউজ চেঞ্জ নিয়ে এসছে, তো আমি সেইগুলো সম্পর্কে একটু বেশিভাবে আলোচনা করতে চাই। তার কারণ হচ্ছে আমার লাইফে যদি চেঞ্জ আনতে পারে, সে প্রত্যেকটা মানুষের লাইফে চেঞ্জ আনতে পারে। তো সেই জন্যই আজকে চলে এসেছি আমি আপনাদের সামনে এই বইটা নিয়ে আলোচনা করার জন্য, থিঙ্ক লাইক আ মঙ্ক বাই জয় শেট্টি। প্রথমে একটা কথা বলে রাখি যে এই বইটা নিয়ে বলার জন্য কেউ আমাকে স্পন্সর করছে না। আমার জেনুইনলি মনে হয়েছে এই বইটা পড়ে আমি কিছু শিখেছি এবং সেগুলো সবার সাথে শেয়ার করা উচিত, তার জন্য এই ভিডিওটা বানানো। তো দেখতে থাকুন। স্বামী বিবেকানন্দকে একবার কোয়েশ্চেন করা হয়েছিল যে স্বামীজি মন কি? স্বামী বিবেকানন্দ তার উত্তরে বলেছিলেন, মন হচ্ছে বানর তুল্য। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে বানর কতটা চঞ্চল ও ক্রিয়াশীল হয়। হ্যাঁ, মন ঠিক ততটাই চঞ্চল। তারপরে ধরুন সেই বানরকে মদ খাইয়ে দেওয়া হয়েছে, বাসনারূপ মদ। তাহলে আপনি ভাবুন যে এবার সে ক্রিয়াশীল ছিল, চঞ্চল ছিল, এখন সে নিজের ওপর থেকে পুরো কন্ট্রোলটাই হারিয়ে ফেলল। তারপরে ধরুন তাকে ঈর্ষা নামক কোনো বৃশ্চিক, মানে হচ্ছে বিছে কামড়ে দিয়েছে। এবারে ভাবুন তার কি অবস্থা। তারপরে ধরুন শেষে কোনো একটি অহংকার রূপ পিশাচ তার মধ্যে প্রবেশ করলো। এইবার ভাবুন যে সেই বানরটির কি অবস্থা। হ্যাঁ, আমাদের মন ঠিক এতটাই ক্রিয়াশীল এবং এতটাই চঞ্চল, এতটাই আনকন্ট্রোলেবল। স্বামীজির এই মন সম্পর্কিত সংজ্ঞার সূত্র ধরেই আমি একটি কথা বলতে চাই যে থিঙ্ক লাইক আ মঙ্ক এই বইটির মেন পারপাস হচ্ছে মাঙ্কি মাইন্ডকে মঙ্ক মাইন্ডে ট্রান্সফার করা। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এই বইটার মেন পারপাস। তো এই বইটার প্রত্যেকটা লাইনে থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার্স থেকে প্রচুর কিছু শেখার আছে। আমি শুধু কয়েকটা জিনিসকে তুলে এনে আপনাদের সামনে বোঝানো নয়, মানে ওই সহজ সরল ভাষায় একটু সিম্পলিফাই করে বলার চেষ্টা করব যে এক্স্যাক্টলি ওই প্র্যাকটিক্যাল টিপসগুলো কী কী। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ইফ ইউ সিম্পলি বিলিভ ইন সামথিং ইট উইল হ্যাপেন। সো হোয়াট ইজ দ্যাট? সেটা কি, তাই তো? ধরুন আপনি কোনো একজন স্টুডেন্ট যিনি ফাইনাল এক্সামে খুব ভালো মার্কস আনতে চাইছেন বা খুব ভালো রেজাল্ট করতে চাইছেন। আপনি এমন কোনো একটা অ্যাম্বিশিয়াস মানুষ যিনি কোনো একটা পার্টিকুলার কেরিয়ার নিয়ে নিজের স্বপ্ন দেখছেন। আপনি এমন কোনো একটা মানুষ যিনি হয়তো চাইছেন যে এই কোনো একটা পার্টিকুলার কাজকে খুব সাকসেসফুল করতে, আর হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে প্রচুর ইম্পসিবিলিটিস রয়েছে। শুধু আপনি এই কথাটা মাথায় রাখবেন যে ইফ ইউ সিম্পলি বিলিভ ইন সামথিং ইট উইল হ্যাপেন। আপনি যদি শুধু এইটুকু চিন্তা করেন যে ঠিক আছে আমি করে ফেলবো সেটা, তাহলে এটা সত্যিই হয়ে যাবে। আপনি যখন নিজেকে বলছেন যে আমি সেটা করে ফেলবো, তার মানে আপনার মন বিশ্বাস করতে আরম্ভ করছে যে আপনি সেটা ঠিকই করে ফেলবেন, এবং মন তখন আপনার কাছে সলিউশন পাঠাতে শুরু করবে, সে যে পরিস্থিতিই হোক না কেন। কিন্তু আপনি যদি এটাকে ওভারথিঙ্ক করে কমপ্লেক্স করে ফেলেন, মানে ধরুন এত ইম্পসিবিলিটি, কি করে সম্ভব, আমার দ্বারা আদৌ সম্ভব তো, আমি আদৌ পারবো তো, এই যে সেলফ ডাউটগুলো আসছে, তার মানে কি আপনি প্রপারলি বিশ্বাস করতে পারছেন না বা নিজের প্রতি বিলিফটা রাখতে পারছেন না যে এই কাজটা আমি করে ফেলতে পারবো। আপনি শুধু এইটুকু মাথায় রাখুন যে আমাকে সিম্পল বিলিভ রাখতে হবে, আমি করে ফেলবো। মন আপনার কাছে সলিউশন পাঠিয়ে দেবে, যতই অ্যাডভার্সিটিস থাকুক না কেন। আর যত আপনি জিনিসটাকে কমপ্লেক্স করবেন, তত আপনি আনসাকসেসফুল হবেন, জিনিসটা আপনার হাতে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। সুতরাং সবসময় জিনিসটা মনে রাখবেন, ইফ ইউ সিম্পলি বিলিভ ইন সামথিং ইট উইল হ্যাপেন। সেকেন্ড যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হলো মেন্টাল ডায়েট ইজ মোর নেসেসারি দ্যান ফুড ডায়েট।
এখন আপনি বলবেন যে মেন্টাল ডায়েটটা আবার কী জিনিস, আমরা তো শুধু ফুড ডায়েটের কথাই জানি। আমি বলে দিচ্ছি, ফুড ডায়েট ইজ অবভিয়াসলি ইম্পর্ট্যান্ট টু মেনটেন আওয়ার হেলথ। আমাদের হেলথ, আমাদের শরীরকে ভালো রাখার জন্য হেলদি খাবার খাওয়া ইম্পর্ট্যান্ট, এবং সেই শরীরেরই একটি সূক্ষ্ম পার্ট হচ্ছে কিন্তু আমাদের মন। সুতরাং মনকে ভালো রাখার জন্য আমাদের ফুড ডায়েটের প্রতি যত্নশীল হতে হবে। কিন্তু সাইমালটেনিয়াসলি তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও আমাদের মাথায় রাখতে হবে, যে মেন্টাল ডায়েটটাও যেন আমরা ঠিকঠাকভাবে মেনে চলি। মেন্টাল ডায়েটটা কী জিনিস? ধরুন আপনি সকাল থেকে উঠলেন, উঠে ফোনটা হাতে নিয়েছেন এবং সেই ফোনের মধ্যে যা কিছু আসছে আপনি সেটাকে ফিড করছেন। মানে কি, আপনার মাইন্ডে সেটাকে ফিড করাচ্ছেন। মানে এটা কিন্তু মস্তিষ্কের খাদ্য। মস্তিষ্কের খাদ্য হচ্ছে ইনফরমেশন। সুতরাং আপনি আপনার মস্তিষ্ককে কী ধরনের ইনফরমেশন দেবেন, এই কনসিয়াস চয়েসটা কিন্তু আপনার হাতে। আপনি যদি যা কিছু ফোনে আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে, সব কিছু নিজেকে কনজিউম করাতে থাকেন, তাহলে আপনার মেন্টাল কন্ডিশন কোথায় যাবে বুঝতে পারছেন? কারণ ভিডিও শুরুতেই আমি মনের সঙ্গে অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে আপনি এই জিনিসটাকে এইরকম ফিড করাচ্ছেন। বুঝে নিন যে আমাদের লাইফ কি হতে চলেছে। তো আমাদের যেটা করতে হবে, সেক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের কোন জিনিসগুলো আমরা কনজিউম করব। এই কনসিয়াস চয়েসটা আমাদের হাতে। এই ডিসিশনটা আমরা নিতে পারি যে আমরা ঠিক কোন জিনিস দেখব, কোন জিনিস দেখব না, কোন জিনিস শুনবো, কোন জিনিস শুনবো না, ইভেন কি বই পড়বো, কি বই পড়বো না, কি কথা বলবো, কি কথা বলবো না। এই কনসিয়াস চয়েসগুলো আমাদের হাতে। যখন আমরা সব কিছু পজিটিভ করতে আরম্ভ করব, তখন আমাদের মেন্টাল সেটিংটাও সেইভাবে পজিটিভ হতে থাকবে, এবং তখন আমরা নিজেরা একটা পজিটিভ পার্সোনালিটি গ্রো করতে পারবো, এবং আমাদের প্রত্যেকটা চয়েসেস, প্রত্যেকটা ডিসিশনস পজিটিভ হবে। সেই জন্য মেন্টাল ডায়েট ইজ মোর নেসেসারি দ্যান দ্য ফুড ডায়েট। আমি বলবো ফুড ডায়েট দরকারি, প্রয়োজনীয়, তার সাথে মেন্টাল ডায়েটটাও মেনে চলুন, অ্যাটলিস্ট চেষ্টা করুন। এরপরে আমি চলে আসবো ডিট্যাচমেন্টের প্রসঙ্গে। ডিট্যাচমেন্ট কি? বৈরাগ্য কি? আপনাদের মনে হতে পারে যে বৈরাগ্য এটা কি সংসারী মানুষের জন্য আদৌ বটে, নাকি শুধুমাত্র সন্ন্যাসী মানুষদের জন্য? না, বৈরাগ্য শুধু সন্ন্যাসী মানুষদের জন্য নয়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সমস্ত রকম বৈরাগ্য হয়তো তারাই পালন করছে, কিন্তু না, প্রকৃত বৈরাগ্য সেটাকে বলে না। তাহলে প্রকৃত বৈরাগ্য কি? ডিট্যাচমেন্টটা কি? বৈরাগ্য বা ডিট্যাচমেন্ট হচ্ছে আপনার সব থাকবে, কিন্তু আপনার মাথার মধ্যে কোনো কিছু থাকবে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে তাহলে কি সন্ন্যাসীরা যে বৈরাগ্যটা পালন করছে সেটা কি বৈরাগ্য নয়? সেটা কি ডিট্যাচমেন্ট নয়? হ্যাঁ, অবশ্যই ডিট্যাচমেন্ট। তারা কনসিয়াসলি সেই লাইফটাকে চুজ করেছেন এবং তারা সেটা নিয়ে খুশি, সেটা নয়, সেই প্রসঙ্গে নয়। এখানে আমরা সাধারণ মানুষের কথা বলছি। সাধারণ মানুষদের বৈরাগ্য আনবো কীভাবে? বৈরাগ্য মানে কি সব থেকে ছেড়ে দেওয়া, সবটাকে ছেড়ে দেওয়া? না। বৈরাগ্য মানে হচ্ছে আপনার কাছে সব কিছু থাকবে, কিন্তু আপনার মাথায় কিছু থাকবে না। তার মানেটা কি? একটি গরিব ভিক্ষুককে দেখে নিন, তার বৈরাগ্যের কি রয়েছে, সে কি ত্যাগ করলো এমন? বৈরাগ্য তখনই, এই কথাটা প্রপারলি প্রযোজ্য, যখন আপনার সব কিছু থাকবে। ধরে নিন আপনার প্রচুর টাকা রয়েছে, কিন্তু আপনি টাকার প্রতি অ্যাটাচড নন, অ্যাটলিস্ট মেন্টালি আপনি টাকার প্রতি অ্যাটাচড নন। তার মানে হচ্ছে আপনি রিয়েল ডিট্যাচমেন্ট, এই পার্সোনালিটিটা গ্রো করতে পেরেছেন। সুতরাং রিয়েল ডিট্যাচমেন্ট হচ্ছে আপনি সব কিছুর কাছাকাছি থাকবেন, আপনার সব থাকবে, শুধুমাত্র আপনার মাথায় সেগুলো প্রবেশ করবে না। তার মানে মেন্টালি ডিট্যাচ থাকতে হবে সব কিছু থেকে। ডিট্যাচমেন্ট হচ্ছে সেটাই, যে মেন্টালি ডিট্যাচ থাকতে হবে সব কিছু থেকে। এটা যেমন টাকার ক্ষেত্রে প্রযোজ্য, সেরকম যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের কানেকশন বজায় রাখতে হবে, অ্যাটাচমেন্ট নয়। কারণ আর যাই হোক, সমস্ত ভয়ের সূত্রপাত এই অ্যাটাচমেন্ট থেকে। একবার আপনারা এই ডিট্যাচমেন্টটাকে নিজের মধ্যে এনে দেখুন, কি ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি আপনাদের মধ্যে আসবে। নেক্সট আসবো আমি ইগো প্রসঙ্গে।
এখানে একটা কথা লেখক বলেছেন এই বইটির মধ্যে, এটা উনি বলেছেন এরকমভাবে যে আমরা যদি আমাদের ইগোটাকে ব্রেক না করে দিই, আমরা যদি ইগোটাকে না সরিয়ে দিই, তাহলে লাইফ আমাদের ইগোকে ব্রেক করে দেবে। আর যাই হোক, সব থেকে বেশি শেখায় হচ্ছে আমাদের নিজেদের জীবন। আমরা যদি ইগোটাকে বা অহংকারটাকে দূরে সরিয়ে না দিই, তাহলে আমরা সত্যটাকে দেখতে পাবো না। এটা হচ্ছে এই লাইনটার একটি মূল বক্তব্য। লেখক এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে ইগোটাকে দূরে সরিয়ে আমাদের সত্যিটা উপলব্ধি করতে হবে, না হলে লাইফ নিজেই আপনাকে সত্য উপলব্ধি করার জন্য সেই ইগোটাকে ব্রেক করে দেবে। কিন্তু সেটা হয়তো অনেকটা আপনার শেখার জন্য দেরি হয়ে যেতে পারে। সুতরাং আপনি নিজে থেকেই ইগোটা ব্রেক করে দিন, জীবন অনেক সুন্দর। এবারে আমরা একটু রিলেশনশিপের দিকে এগোই, যে অথর এখানে রিলেশনশিপ সম্পর্কে কী বলেছেন। এখানে উনি অনেক ডিটেলসে বুঝিয়েছেন। আপনারা যদি পড়েন বইটা তাহলে বুঝতে পারবেন যে উনি রিয়েলি কতটা ডিটেলসে গিয়ে বুঝিয়েছেন। প্রথম কথা যে লাভ ইজ অ্যান এবিলিটি, ইট ইজ দ্য অ্যাবসেন্স অফ জাজমেন্ট। আপনি তখনই একটা মানুষকে প্রপারলি ভালোবাসতে পারবেন যখন আপনি আপনার ধারণা বা আপনার জাজমেন্টের চশমাটা আপনার চোখে লাগাবেন না। আমরা কোনো মানুষকে দেখি এবং তার যে কার্যকলাপ বা তার যে পার্সোনালিটি আমাদের কাছে আমাদের মেন্টালিটি অনুযায়ী ধরা দেয়। তার মানে কি, আমরা নিজস্ব এক ধরনের চিন্তা ভাবনা বা জাজমেন্টের একটা চশমা পরে আছি এবং সেই ফিল্টার দিয়ে আমরা দুনিয়াটাকে দেখি। আমাদের সেই জিনিসটাকে সরিয়ে দিতে হবে, তখন আমরা রিয়েল সেই মানুষটাকে দেখতে পাবো। সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি এই চশমাটাকে না সরিয়ে দিই, তাহলে আমরা প্রকৃত মানুষটাকে চিনতে পারবো না। তো আমাদের উচিত আমাদের নিজস্ব জাজমেন্টাল থিঙ্কিংটা বাদ দিয়ে প্রকৃত মানুষটাকে চেনা, তাহলে হয়তো আমরা সত্যিকারের ভালোবাসতে পারবো। ট্রাস্ট ইজ আ ডেইলি প্র্যাকটিস। এটা সারা জীবনের একটা প্র্যাকটিস। মানে এরকম না যে এটা একটা দিনের পর বা এই তারিখের পর থেকে আমার আর ট্রাস্ট রক্ষা করার দরকার নেই। এটা সম্ভব না, এটা হয় না। সুতরাং এটা একটা লাইফ টাইম প্রসেস, একটা ডেইলি প্রসেস, একটা প্রত্যেকটা মোমেন্টের প্রসেস। গ্রো করুন নিজেকে। লেখক এখানে বলছেন যে যারা হয়তো এখনো অবধি কোনো পাস্ট ট্রমা কাটিয়ে উঠতে পারেননি, অথবা যারা এখনো অবধি হয়তো রিলেশনশিপে যাবেন এরকম ভাবছেন, তাদের উদ্দেশ্যে উনি একটা কথা বলেছেন। সেটা হচ্ছে আগে নিজেকে এক্সপ্লোর করুন। সেলফ এক্সপ্লোর ফার্স্ট, আদারওয়াইজ ইউ উইল প্রোভাইড দ্য রং সিগন্যালস অ্যান্ড অ্যাট্রাক্ট দ্য রং পিপল ইন ইউর লাইফ। তার মানে উনি কি বলতে চাইছেন? উনি বলতে চাইছেন আগে নিজেকে জানুন, নিজের পিছনে সময় দিন, নিজেকে গ্রো করুন, যে আপনার আসলেই কি চায়, আপনার কোন কোয়ালিটিসগুলো চায় একটা মানুষের মধ্যে যে আপনার পার্টনার হবে। সেই রকম কি কি কোয়ালিটিস আপনার চাই, আপনার মধ্যে ট্রেডসগুলো কি কি। আমরা যদি নিজেদেরকে না বুঝতে পারি, তাহলে আমরা এরকম কিছু মানুষকে সিগন্যাল প্রোভাইড করব, বা তাদের এমন কিছু মানুষের সংস্পর্শে চলে আসব যাদের মধ্যে আমরা রং কোয়ালিটিসগুলোকে খুঁজতে আরম্ভ করব। আফটার অল, আপনি যেরকম চিন্তা ভাবনা করবেন আপনার লাইফে আপনি সেই রকম জিনিসপত্রই অ্যাট্রাক্ট করবেন। তো ইটস বেটার যে আপনি আগে নিজেকে জেনে নিন, নিজেকে এক্সপ্লোর করে নিন, প্রপারলি বুঝে নিন, তারপরে আপনি এগোবেন একটা সম্পর্কের দিকে, একটা মানুষের দিকে, একটা প্রপার রাইট মানুষের দিকে। তখনই আপনি প্রপারলি বুঝতে পারবেন যে আপনার কি চাই এবং কোন ধরনের মানুষ আপনার লাইফের জন্য দরকার। সুতরাং সেলফ এক্সপ্লোর ফার্স্ট। লেখক এখানে কেরিয়ার প্রসঙ্গে এবং নিজের লাইফ পারপাস প্রসঙ্গে একটা কথা বলেছেন। সেটা হলো যে আপনি যাই করুন না কেন বা জীবনে যাই এম রাখুক না কেন, সেটা যেন একটা হাইয়েস্ট পারপাসের দিকে হয়। আপনার জীবনের পারপাসটা কি? আপনি এই ইউনিভার্সে কেন বিলং করছেন? আপনি কেন জন্মেছেন এখানে? আপনার নিশ্চয়ই কোনো একটা লাইফ পারপাস আছে। আপনি সেলফ এক্সপ্লোর করুন, আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফ পারপাস কি।
এবং লেখক এখানে অবশ্যই একটা জায়গায় বলেছেন যে আপনার মৃত্যুকে সবসময় মনে রাখা উচিত, আপনার মৃত্যুকে সবসময় মনে রাখা উচিত। এবং একবার করে অন্তত চিন্তা করুন যে মৃত্যু যখন আপনার কাছে আসবে তখন যেন আপনার কোনো রিগ্রেট না হয়, তখন যেন আপনি পিছন ফিরে নিজের জীবনটাকে দেখতে পারেন এবং তখন যেন আপনার মনে হয় যে আমার যা যা ইনসিকিউরিটিস ছিল, আমার যা যা ভয় ছিল, সেগুলো আমি সব কিছু অতিক্রম করে এসেছি। আমার যা যা কাজ করার দরকার ছিল, আমার যা কেরিয়ার বানানোর দরকার ছিল, যা কিছু করার কথা ছিল, আমি সবটা করে আসতে পেরেছি। আমার ডিপ ডাউনে কী কী ভয় ছিল সেগুলোকে আমি সব জয় করে আসতে পেরেছি। আমার লাইফের থেকে কোনো রিগ্রেট নেই। আপনি যেন এই স্যাটিসফ্যাকশনটা নিয়ে মৃত্যুবরণ করতে পারেন যে বাহ, কি লাইফ ছিল, কি জীবন ছিল। সুতরাং প্রত্যেক দিন একবার করে অন্তত মৃত্যুকে স্মরণ করুন। লেখক এখানে অনেক জায়গায় মেডিটেশনের কথা বলেছেন, যে অ্যাটলিস্ট আমাদের মেডিটেশন কিভাবে করা উচিত। উনি কিছু গাইডেড মেডিটেশনও দিয়েছেন, যারা বইটা পড়বেন তারা প্রত্যেকটা জিনিসই বুঝতে পারবেন। আমি এখানে মেডিটেশন টেকনিক অ্যান্ড অল এগুলো কিছু নিয়ে আলোচনা করব না। আমি বলতে চাইছি যে মেডিটেশনটা কেন দরকার, আপনারা করতে পারেন। মেডিটেশন যদি আপনি করেন, মেডিটেশন না করলেও অ্যাটলিস্ট দিনে একটা সময় একটুখানি জন্য হলো, আধ ঘন্টার জন্য হলো একা কাটান, নিজের সঙ্গে কাটান। নিজে কি চিন্তা করছেন, নিজে কি কাজ করছেন, সবটা নিয়ে একটুখানি স্ক্যান করুন। তাহলে আপনার মাইন্ডের একটা ক্ল্যারিটি আসবে, আপনি যে কোনো জিনিস খুব ডিপলি চিন্তা করতে পারবেন এবং প্রপারলি সেগুলো চিন্তা করে এগোতে পারবেন। মেডিটেশনই হচ্ছে এমন একটা টেকনিক, মেডিটেশন অথবা মাইন্ডফুলনেস এমন একটা টেকনিক যেটা আপনাকে থিঙ্কিং ক্ল্যারিটি দেবে এবং আপনার মাঙ্কি মাইন্ডটাকে মঙ্ক মাইন্ড করতে হেল্প করবে। লেখক এই বইতে নিজের প্রচুর এক্সপিরিয়েন্সের কথা এখানে শেয়ার করেছেন, আমি সেগুলোতে যাব না। আমি জাস্ট আপনাদের লেসনগুলো বলার চেষ্টা করছি যে আমি কি কি শিখেছি, আমার লাইফে কি কি দেখেছি এবং দুটো মিক্স আপ করে আমার মধ্যে অ্যাসিমিলেশন কি হয়েছে, কি কি উপলব্ধি হয়েছে, আমি সেগুলো বলতে চেষ্টা করছি। হয়তো আমি এই বইয়ের কিছু লাইন বাই লাইন ওয়ার্ড বলতে পারবো না, আমি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি যে এই জিনিসগুলো এই বই থেকে আমি শিখেছি, আমার লাইফ থেকেও শিখছি। এই বই থেকে এগুলো শিখে আমার লাইফের সাথেও আমি মিলিয়ে দেখেছি, তার জন্য আমি আপনাদের সামনে বলতে এসেছি, রাইট? আর একটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট বলা, সেটা হচ্ছে যে আপনি এই যে বলছিলাম না যে ইন দ্য কেস অফ লাভ আমাদের জাজমেন্টটাকে সরিয়ে দেওয়া উচিত, শুধু ইন দ্য কেস অফ লাভ নয়, আপনার লাইফে কি সিচুয়েশন চলছে, ঠিক আছে, সেই জিনিসটাকেও আপনি জাজ করবেন না। তার কারণ হচ্ছে ইউ ডোন্ট নো দ্য গডস প্ল্যান। আপনার প্ল্যান যেটা, সেটা হয়তো আপনি ভাবছেন যে এরকম একটা সিচুয়েশন চলছে, আমি এরকম করতে চেয়েছিলাম, আপনি ব্লেম গেম খেলতে শুরু করে দিলেন, আপনি দোষারোপ করতে শুরু করে দিলেন নিজেকে অথবা ভগবানকে, যাকে হোক ব্লেম করতে শুরু করে দিলেন আপনার সিচুয়েশনের জন্য। আপনি জানেন না ওই সিচুয়েশনটাই হয়তো আপনাকে এমন একটা জায়গায় পৌঁছে দেবে, সেটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু আপনি যদি নিজের মেন্টাল স্থিতিটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি সেই দিনটা দেখতে পারবেন না যে এই সিচুয়েশনটা কেন এসেছিল আপনার জন্য। সেজন্য এখানে লেখক বারবার বলছেন যে আপনি গডের প্ল্যান জানেন না, সুতরাং কোনো সিচুয়েশনকে আপনি লেবেল দেবেন না। যদি আপনি লেবেল দিয়ে দেন, আপনার মাইন্ড সেটাই বিশ্বাস করতে আরম্ভ করবে এবং সব কিছু ইম্পসিবল মনে হবে। তো জাস্ট লেবেল দেবেন না, সময় আপনারও আসবে। সুতরাং জাস্ট স্থির থাকুন, স্থির থাকুন। শুধুমাত্র খারাপ সময় না, ভালো সময়ও স্থির থাকুন। এটাই। সবার শেষে একটি গ্র্যাটিটিউড প্রকাশ করুন, ভগবানকে ধন্যবাদ দিন আপনার শরীরের জন্য, আপনার চোখের জন্য, আপনার কানের জন্য, আপনার পঞ্চ ইন্দ্রিয়র জন্য। কেননা আপনি সুস্থভাবে হেঁটে চলে বেড়াতে পারছেন, আপনার অনুভূতি প্রকাশ করতে পারছেন, আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয় ইউজ করে ইনফরমেশন কালেক্ট করতে পারছেন, সব কিছু করতে পারছেন। আপনার যত খারাপ সময় থাকুক না কেন, এই গ্র্যাটিটিউডটা সবসময় প্রকাশ করুন। এগুলো খুব অর্ডিনারি জিনিস, আমাদেরকে অর্ডিনারিকেই সব থেকে বেশি গুরুত্ব দিতে শিখতে হবে। আমরা সবসময় অসাধারণের খোঁজ করি, সবসময় আমরা অসাধারণের খোঁজ করি এবং যখন সাধারণ জিনিসটা হারিয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে অসাধারণ জিনিসের মধ্যে জীবনের মাহাত্ম্য নেই। জীবনের মাহাত্ম্য সাধারণের অতি সাধারণ পর্যায় থেকে, কারণ এই অতি সাধারণ জিনিস থেকেই অসাধারণ জিনিসটি বেরিয়ে আসে।
সাধারণকে সবসময় বেশি বেশি করে অ্যাপ্রিসিয়েট করুন। জাস্ট একবার চিন্তা করে দেখুন তো, আজকে আপনার কাছে যা যা রয়েছে, আমি মানছি আপনার খুব ভালো বাজে সময় যাচ্ছে, কিন্তু আজকে আপনার কাছে যা যা রয়েছে আপনি একবার চোখ বন্ধ করে একবার জাস্ট ভেবে দেখুন যে এগুলো কিছুই আপনার কাছে নেই হঠাৎ করে, তখন আপনার কি অবস্থা হবে। এগুলো খুবই অর্ডিনারি জিনিস ছিল, সেজন্যই লেখক বারবার বলেছেন যে আমাদের অর্ডিনারি জিনিসকে অনেক বেশি পরিমাণে মাহাত্ম্য দিতে হবে। শুধু একটা জিনিসের ক্ষেত্রে নয়, কোনো মানুষের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, রিলেশনশিপের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, যে আমরা অসাধারণ মানুষের সন্ধান করতে থাকি সবসময়। না, আমাদের সাধারণ মানুষকেই মাহাত্ম্য দিতে শিখতে হবে। আপনার সাথে যে মানুষটি থাকে তিনি হয়তো খুব সাধারণ বলে হয়তো আপনার কাছে মাঝে মাঝে মনে হতে পারে, একবার ভেবে দেখুন তো যে ওই অসাধারণ মানুষটার আপনার জীবনে গুরুত্ব কতটা। যদি সেই মানুষটা সত্যি না থাকে তাহলে আপনার জীবন থেকে কি হারিয়ে যেতে পারে, এগুলি সবসময় চিন্তা করুন। মনে রাখবেন, সাধারণ পর্যায় থেকেই, অতি সাধারণ পর্যায় থেকেই অসাধারণ বেরিয়ে আসে। সুতরাং সাধারণকে সবসময় গুরুত্ব দিন। আজকের মতো এইটুকুই। যদি আপনাদের মনে হয় যে এই বইটা সত্যিই পড়া দরকার, আপনারা পড়ুন। আমি সবসময় বই পড়ার পক্ষে। যদি মনে হয় আমার কথাগুলো শুনে যে আপনারা এনাফ কনভিন্সড হয়েছেন এই বইটি পড়ার সম্পর্কে, তো প্লিজ গো অ্যান্ড বাই দিস বুক। তো এই বইটা পড়তে পারেন। এই বইটা সত্যিই খুব ভালো, আমার লাইফে অনেক পরিবর্তন এনে দিয়েছে এই বইটা। এটা আমি 2022 সালে বইটা পড়েছিলাম এবং আমার 2022 সালে পড়া বইয়ের মধ্যে সবথেকে বেস্ট বুক এটাই ছিল। তাই আমি বলবো আপনারা বইটা পড়ুন। আর যারা হয়তো কোনো কারণে বই পড়তে পারছে না তাদের জন্য আমার এই ভিডিওটা রইল। যতটুকু আমার মনে হয়েছে যে একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব আমি সেইটুকুই বললাম। হয়তো পুরোপুরি ডিটেলসে বই থেকে আমি কি উনি বলেছেন আমি সবটাই বলিনি, বাট আমার যেগুলো বললাম, তো যে বইয়ের সাথে বইয়ের যে লেসন তার সাথে আমার লাইফের লেসন যেগুলো আমি মনে হয়েছে যে বলা খুব দরকার, অ্যান্ড এই লেসনগুলোর সাথে আমার লাইফের যে সিচুয়েশান চলছিল বা চলেছে তার সাথে যখন সিনক্রোনাইজ করেছেন আমার মনে হয়েছে তখনই যে এই জিনিসগুলো নিশ্চয়ই অনেকের সাথেও ঘটে। সুতরাং তাদেরকে বলা উচিত, অনেক বেশি সংখ্যক মানুষের কাছে এই মেসেজটা দেওয়া উচিত। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন এবং মনে রাখবেন, রিড, লার্ন অ্যান্ড রিপিট। নমস্কার।